নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলারডুবিতে নারী আনসারের মরদেহ উদ্ধার, আরও 2 জনের সন্ধানে অভিযান। কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে সুনামগঞ্জে ফসলের ক্ষতি, বোরোর আবাদ নিয়ে শঙ্কায় কৃষক। করতোয়া নদী রক্ষায় চলছে উচ্ছেদ অভিযান, 5 দিনে 4.5 কিলোমিটার এলাকা দখলমুক্ত। 10 বছরেও চালু হয়নি যশোর সদর হাসপাতালের সিসিইউ, নষ্ট হচ্ছে ইউনিটের মূল্যবান যন্ত্রপাতি। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো খবর। উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফেরার সময়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঝড়ের কবলে পড়ে মেঘনায় ট্রলার ডুবে নিখোঁজ 3 জনের মধ্যে 1 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি আনসার সদস্য রীতা আক্তারের। তবে এখনও নিখোঁজ রয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা বোরহানুদ্দিন ও টিএসআই সেলিম। তাদের উদ্ধারে কাজ করছে র্যাব, পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটি এর ডুবুরি দল। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলেবুদ্দিন জানিয়েছেন, হোগলার চরে নির্বাচনী দায়িত্ব শেষে 2টি ট্রলারে করে সোনারগাঁও ফিরছিলেন নির্বাচনী কর্মকর্তা, পুলিশ ও নারী আনসার সহ 30 জন। ঝড়ের কবলে মাঝ নদীতে একটি ও তীরের কাছে অপর ট্রলারটি ডুবে যায়। তাদের মধ্যে 11 জন সাঁতরে তীরে ওঠেন আর উদ্ধার করা হয় 16 জনকে। এ নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুজিবুল হক পলাশ। পলাশ, উদ্ধার কাজ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছু জানিয়েছে কিনা? হ্যাঁ, আপনি জানেন গতকালের এই ট্রলারডুবির ঘটনার পর থেকে সেখানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিএডব্লিউটি সেখানে তাৎক্ষণিক উদ্ধার অভিযান চলেছে। যেহেতু ঝড়ো আবহাওয়া ছিল, বৈরী আবহাওয়ার কারণে সেখানে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। পুনরায় সকাল থেকে সেখানে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস, বিএডব্লিউর ডুবুরি দল। তাদের সাথে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনীর 10 সদস্যের একটি নৌবাহিনীর ডুবুরি দল। সেখানে তারা উদ্ধার অভিযান চালিয়েছে। তারা এখন পর্যন্ত সেখানে কোনো লাশ বা যে নিখোঁজ যে 2 জন রয়েছে, প্রিজাইডিং কর্মকর্তা, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক বোরহানুদ্দিন ও টিএসআই সেলিম রেজার লাশ এখনো তাদের কোনো সন্ধান করতে পারেনি। তবে তারা এখনো ডুবে যাওয়া ট্রলারটি তারা শনাক্ত করতে পারেনি। তারা সোনার যে নৌবাহিনী যে সোনার মেশিন, সেটা দিয়ে তারা পুরনো যে আপনি জানেন মেঘনার যে বিস্তীর্ণ যে নদী, যে সেখানে তারা উদ্ধার অভিযান চালাচ্ছে। তো ট্রলারটি শনাক্ত করার জন্য তারা চেষ্টা করছে। তাদের ধারণা, যেহেতু তারা এখানে ট্রলার ডুবির ঘটনা, তারা ডুবে যেয়ে মারা যেতে পারে। যেহেতু তার ওখানে প্রচুর সাগর উত্তাল, নদী উত্তাল ছিল, সেখানে প্রচুর। এখন কোথায় রাখা হয়েছে পলাশ? নিহতের মরদেহ এখন কোথায় রাখা হয়েছে? নিহতের লাশ তার স্বজনদের কাছে দেওয়া হয়েছে। প্রথম তাকে কোস্টগার্ড উদ্ধার করে নৌ পুলিশের কাছে দেয়। নৌ পুলিশ তাকে মুন্সিগঞ্জ সেখানে দিলে স্বজনের কাছে সেখানে রাখা হয়েছে, সেখানে নিহত লাশ। এখন নৌবাহিনীর যে ডুবুরি দল, তারা ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করার জন্য তারা চেষ্টা চলছে। আর নদীর পাড়ে যেখানে সেখানে পুলিশের যে আত্মীয় স্বজন, এছাড়া বোরহানুদ্দিনের যে প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন, তার স্বজনরা সেখানে ভিড় করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে বিষয়টি মনিটরিং করছে। উদ্ধার কাজ চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। মেঘনায় ট্রলার ডুবির ঘটনার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মুজিবুল হক পলাশ। এদিকে ঝড়ে রাজবাড়ী সদর উপজেলার পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ জেলের সন্ধান এখনো পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় উপজেলার মেছুঘাটা এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রোববার বিকেলে একটি ছোট নৌকায় করে নদীতে মাছ ধরতে যান স্থানীয় জেলে আয়ুব শিকদার, মোহাম্মদ মিজান ও রশিদ শেখ। ঝড়ে নৌকাটি ডুবে গেলে সাঁতরে তীরে পৌঁছান আয়ুব ও মিজান, তবে উঠতে পারেননি রশিদ। তার খোঁজে সকাল থেকে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। ঝিনাইদহ শহরের কয়েক হাজার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে নেই আগুন নেভানোর ব্যবস্থা। তারপরও রাস্তার ধারে খোলা অবস্থায় বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন দাহ্য পদার্থ। ফায়ার সার্ভিস বলছে, নিজস্ব নিরাপত্তা জোরদারে নিয়মিত দেওয়া হয় পরামর্শ।
জেলা শহরের কেপি বসু সড়ক, ঘিঞ্জি পরিবেশে তৈরি পোশাকসহ কাপড়ের বাজার। তবে কোনো দোকানেই নেই আগুন নেভানোর ব্যবস্থা। শুধু কেপি বসু সড়কই নয়, শহরের অন্যান্য মার্কেট ও বিপণী বিতানগুলোর একই দশা। দোকানিরা জানেন না আগুন লাগলে কি করতে হবে। এখানে যতগুলো মার্কেট আছে কোথাও নিজস্ব আগুন নিভানোর যে ঝুঁকিপূর্ণ যে কাজগুলো, যে ফায়ার এক্সটিংগুইজার বা অন্যান্য সরঞ্জাম যেগুলো থাকা উচিত, এগুলো নাই। কোনো মার্কেটে এবং দোকান মালিকগণ এই আগুন নেভানো যন্ত্রটি রাখে না। এই ব্যবস্থাটা একটু সহজীকরণ করতে হবে এবং সহজলভ্য করতে হবে, তাহলে আমরা দোকানদাররা সবাই এই অগ্নি নির্বাপক ব্যবস্থা গ্রহণ করবো এবং এটা ব্যক্তিগতভাবে প্রত্যেক দোকানে আমরা রাখার চেষ্টা করব। ফায়ার সার্ভিস বলছে বিপণী বিতানগুলোতে আগুন নেভানোর ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন দোকানপাটে আগুন নির্বাপনের নিজস্ব কোনো সরঞ্জামাদি নাই। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা সকল দোকানপাট ক্লিনিকগুলোতে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। জেলা ও উপজেলা শহরের বিভিন্ন খোলা স্থানে অবাধে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এইচএসসি পরীক্ষার প্রথম দিনে হয়ে গেল বাংলা প্রথম পত্র পরীক্ষা। প্রশ্ন ভালো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে 13,51,309 জন। এখন পর্যন্ত প্রশ্ন ফাঁস সহ কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি। এবারই প্রথম নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য রাখা হয়েছে আলাদা কক্ষ। লিখিত পরীক্ষা শেষ হবে 11ই মে। প্রশ্ন ফাঁস ঠেকাতে 6ই মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার প্রশ্ন ফাঁসহীন ও নকলমুক্ত পরীক্ষার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শনে যান তিনি। এ সময় প্রশ্ন ফাঁসের গুজব রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি রাখা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। এসএসসি পরীক্ষার মতোই ইনশাআল্লাহ এইচএসসি পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং সকলের সহযোগিতায় আমরা প্রশ্ন ফাঁসহীনভাবে নকলমুক্তভাবে আমরা ভালোভাবে পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারবো। এর অপকর্মের সঙ্গে যুক্ত থাকে গুজব ছড়ানো, প্রতারণা করা, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং চতুর্থ ধাপের নির্বাচনে ৭৭ উপজেলায় চেয়ারম্যান পদে ৪৪টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৩৩ উপজেলায়। এর মধ্যে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ফলাফল ঘোষণা হবে আজ। এছাড়া ঢাকার ধামরাই, কুমিল্লা চান্দিনা ও মেঘনার কয়েকটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ হবে। চতুর্থ ধাপের নির্বাচনে ৬ উপজেলায় ভোট হয় ইভিএমে। এই ধাপের ১০৬ উপজেলার মধ্যে একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ভোট হয়নি ২৩ উপজেলায়। অনিয়মের কারণে ভোট স্থগিত হয় কুমিল্লার তিতাস উপজেলায়। এদিকে স্থগিত ধামরাই উপজেলার একটি কেন্দ্রের ভোট আগামী ১০ দিনের মধ্যে নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ। চিকিৎসার জন্য কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছে। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে হাসপাতালের কেবিন ব্লকে নেওয়া হয় তাকে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করবেন। এরপর তাদের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে। সকালেই খালেদা জিয়ার জন্য প্রস্তুত করা হয় বঙ্গবন্ধু মেডিকেলের ৬২১ ও ৬২২ নম্বর রুম। এর আগেও ১০ই মার্চ তাকে হাসপাতালে নেয়ার প্রস্তুতি নিয়েছিল কারা কর্তৃপক্ষ, কিন্তু সেদিন তিনি রাজি না হওয়ায় হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। গেল বছর এপ্রিল ও অক্টোবরে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হয়। হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল খালেদা জিয়াকে শিগগিরই কোনো বিশেষায়িত হাসপাতালে ভর্তি করার দাবি জানান। তার স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন, শঙ্কিত, এবং আমরা সেই জন্যই বারবার করে বলছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক। সেখানে তার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তার স্বাস্থ্যের ট্রিটমেন্টটা কিভাবে হচ্ছে। সুনামগঞ্জে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল সন্ধ্যায় প্রায় ২০ মিনিটের এই ঝড়ে বোরো ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
জেলার তাহিরপুর, ধর্মপাশা, জগন্নাথপুর সহ 10 উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝোড়ো বাতাস ও শিলাবৃষ্টিতে এই ক্ষতি হয়। ঝড়ে ফসলের ক্ষতি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, গতকালের শিলাবৃষ্টিতে জেলার 28,000 হেক্টর বোরো ফসলের ক্ষতি হয়েছে, তবে উৎপাদনে তেমন প্রভাব পড়বে না। ফলন নিয়ে কৃষকদের চিন্তা না করার পরামর্শ তাদের। সুনামগঞ্জে এবার প্রায় 2,24,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। করায় অনেক ক্ষতি করছে, এমনি গত হাত থেকে পাত্তর দিছে, এই পাত্তরে আমরা ক্ষতি হয়ে গেছে। ধান তো আল্লাহর কমলে মোটামুটি বাড়ি দেখছিলাম, কালকে রাত্রে কিছু বিকাল টাইমে কিছু পাথর পড়ছে, পাথরে কিছু ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টি হলে ওটা সাইজ ছোটো ছিল এবং স্থায়িত্ব কম ছিল। এটা এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সন্ধান পাওয়া যায়নি, তবে 28,000 হেক্টর জমি আক্রান্ত হয়েছে, এখনো ক্ষতি তেমন দেখা যায়নি। বগুড়ার করতোয়া নদীর দুপাশে পঞ্চম দিনের মতো চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। শহরের সূত্রাপুর মৌজায় সকালে শুরু হয় আজকের অভিযান। এর আগে বগুড়া সদরের নাটাইপাড়া, ভাটকান্দি, মালতীনগর মৌজায় অভিযান চলে। এখন পর্যন্ত অভিযানে 4.5 কিলোমিটার এলাকা দখলমুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে ছোট বড় 30টিরও বেশি আবাসিক ও ব্যবসা প্রতিষ্ঠান। করতোয়া রক্ষা ও এর তীর দখলমুক্ত করতে হাইকোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার থেকে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযান শুরু করে পানি উন্নয়ন বোর্ড। যে জায়গায় উপর দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন যে এটা মাটি দিয়ে ভরাট করা হয়েছিল, তো আমরা এটা মাটিটা সরিয়ে নিচ্ছি। আমাদের যে পিলার নদীর এর আগে যে জয়েন্ট সার্ভেতে যে পিলারটা বসিয়ে রাখা হয়েছিল, সেই পিলার অনুযায়ী যারা যারা নদীর জায়গার মধ্যে পড়েছেন আমরা সব রেস্কিউ করব। এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, এ পর্যন্ত কতটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, এখনো কি পরিমাণ স্থাপনা রয়েছে? জেলা প্রশাসন যে অবৈধ দখলদারদের তালিকা করেছে তাতে দেখা গেছে যে 38 জনের নাম পাওয়া গেছে, কিন্তু এর বাইরেও বিপুল সংখ্যক অবৈধ দখলদার রয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা এখন যেভাবে উচ্ছেদ করছে সেটি নদীর সীমানার মধ্যে যাদেরকেই পাওয়া যাচ্ছে, অর্থাৎ যারা অবৈধভাবে জায়গা করে নিয়েছে বা অবৈধ দখলদার, সবাইকে উচ্ছেদের কাজ শুরু করেছে এবং এটি চলতে থাকবে বলেই আমাকে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আর আপনাকে জানিয়ে রাখি যে এই নদীর সবচেয়ে বেশি যিনি জায়গা দখল করেছে, যে প্রতিষ্ঠান জায়গা দখল করেছে, সেটি হলো বেসরকারি উন্নয়ন সংস্থা ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ বা TMSS। তারা দাবি করছেন যে এই নদীর একসময় কোনো অস্তিত্ব ছিল না, সেখানে তারা যে জায়গাটা দখল করেছে সেটি নদীর কোনো অংশ নয়। এবং সব মিলিয়ে যদি দেখানো যায় যে আমি এখন যে জায়গাটাতে রয়েছি, এই জায়গাটা তো একসময় TMSS দখল করে রেখেছিল, সেটিকে আজকে উচ্ছেদ করা হয়েছে। এবং এর বাইরেও ডায়াবেটিক সমিতির যে একটি হাসপাতাল ছিল, তাদেরও একটা বড় অংশ এখানে নদীর ভিতরে তাদের স্থাপনা গড়ে তুলেছিল, সেটিও আজকে ভাঙার কাজ শুরু হয়েছে। একই সাথে এই এলাকায় আরও কিছু দখলদার ছিল, সেগুলো উচ্ছেদের পর এখন নতুন করে আরও কিছু কাজ তারা শুরু করতে যাচ্ছে। আর আপনাকে জানিয়ে রাখি যে ব্রিটিশ প্রকৌশলী রেনেলের যে ম্যাপ আমরা দেখতে পাই 1777 সালে, সেই ম্যাপে কিন্তু এই নদীকে খুবই বড় এবং প্রবাহমান দেখানো হয়েছে, কিন্তু এই নদীকে লিজ দেওয়া হয়েছে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে 1995 সালে ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘকে, এবং তারা সেইখানে নদীর গতিপথে বাধার সৃষ্টি করেছে। এবং এখন পর্যন্ত এই যে সরকারের যে অভিযানটা চলছে বিশেষ করে নদীকে রক্ষার জন্য, সেখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ বা TMSS। তারা নানা ধরনের কাগজপত্র দাখিল করে এটাকে অন্যদিকে নিয়ে যাবার চেষ্টা করছে, এমনকি নিম্ন আদালতের একটি রায়কে দেখেও তারা হাইকোর্টের নির্দেশনাকে উপেক্ষা করবার বা এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা করছে বলে প্রশাসনিক কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। যেসব এলাকা থেকে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে সেগুলো রক্ষায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, আপনাকে জানিয়ে রাখি যে পানি উন্নয়ন বোর্ড এইসব এলাকা রক্ষার পাশাপাশি এই নদীর প্রবাহ স্বাভাবিক করা এবং নদীর দুই তীর ঘেঁষে রাস্তা নির্মাণ সহ আরও কিছু কাজ করতে প্রায় 2800 কোটি টাকার একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে। এবং এই প্রকল্প অনুমোদন হলেই মূলত গাইবান্ধার খুলশি থেকে বগুড়ার শেরপুর পর্যন্ত প্রায় 116 কিলোমিটার নৌপথ খনন করা হবে। একই সাথে দুই পাশে তীর সংরক্ষণ করা হবে এবং জায়গা যাতে আর নতুন করে কেউ দখল করতে না পারে সেই জন্য রাস্তা এবং সৌন্দর্য বৃদ্ধি করা হবে নদীর দুই তীরে। সব মিলিয়ে এখন পর্যন্ত যে উদ্যোগটা রয়েছে সেটি একেবারে ইতিবাচক এবং বগুড়ার মানুষের পাশাপাশি যারা নদীর কথা ভাবে তারা কিন্তু সবাই এটাকে স্বাগতই জানিয়েছে। এই অভিযান আর কতদিন চলতে পারে সে বিষয়ে প্রশাসন কিছু বলেছে কিনা আপনাদের?
হ্যাঁ, এইখানে যে দুজন ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন তাদের একজন তাজউদ্দিন, তিনি একটু আগে আমাদেরকে যেটি বলেছেন, তার আগে আরেকজন ম্যাজিস্ট্রেট আমাকে বলেছেন যে তমাল হোসেন, তিনিও বলেছেন যে যতক্ষণ পর্যন্ত এই নদীর দুই তীরের যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ না করা শেষ হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অভিযান চালিয়ে যাবে এবং সেক্ষেত্রে প্রয়োজনে তারা গাইবান্ধার যে জায়গাগুলোতে অবৈধ দখলদার রয়েছে তাদেরও উচ্ছেদের ব্যাপারে সব ধরনের চেষ্টা করবে এবং দুই জেলার যে প্রশাসন তারা একত্রিত হয়ে মূলত এই নদীর দুই তীরকে দখলদার মুক্ত করার চেষ্টা চালিয়ে যাবে এবং প্রকল্পের কাজ শেষ হওয়া পর্যন্ত তারা সবসময় প্রস্তুত থাকবে দখলদারদের উচ্ছেদ করার জন্য। হাসিবুর, আপনাকে ধন্যবাদ। বগুড়া থেকে কথা হচ্ছিল সহকর্মী হাসিবুর রহমানের সাথে। পারিবারিক কলহের জেরে পঞ্চগড়ে শিশু কন্যাকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ সময় স্ত্রী ও অন্য দুই মেয়েকে কুপিয়ে জখম করা হয়। সকালে চাকলার হাটের জয়ধর ভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে 6 মাস বয়সী শিশু কন্যাকে ছুঁড়ে ফেলে নাজিমুল ইসলাম। এতে ঘটনাস্থলে মারা যায় শিশুটি। পরে স্ত্রী সহ অপর দুই মেয়েকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় নাজিমুল। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। নাজিমুলকে ধরতে অভিযান চলছে। গাজীপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে জাহাঙ্গীর নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত 2:30টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় কাশিমপুর থানার ভবানীপুরে মাদক কারবারিদের ধরতে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় দুর্বৃত্তরা। পুলিশ পাল্টা গুলি চালালে নিহত হয় জাহাঙ্গীর। এ সময় ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, 10 কেজি গাঁজা ও 300 পিস ইয়াবা জব্দ করা হয়। জাহাঙ্গীরের বিরুদ্ধে 6টি মাদক মামলা সহ 8টি মামলা রয়েছে। চট্টগ্রামের পাহাড়তলীতে সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলায় 4 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে পাহাড়তলী বাজার এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন মোহাম্মদ রমজান আলী, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ লালন ও মোহাম্মদ শাকিল খান শামীম। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ফারুকুল আলম জানান, আসামিদের ধরতে অভিযান চালিয়ে আসছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তাদের অবস্থান শনাক্ত করা হয়। 7 জানুয়ারি পাহাড়তলী বাজারে গণপিটুনিতে নিহত হন সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল। পরদিন ডাবলমুরিং থানায় স্থানীয় কাউন্সিলর সাবের আহমেদকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন সোহেলের ছোট ভাই। মামলায় 27 জনের নাম ছাড়াও প্রায় 150 জনকে অজ্ঞাত আসামি করা হয়। ভিডিও ফুটেজে তাদের প্রাথমিকভাবে শনাক্ত করে তাদেরকে আনা হয়েছে এবং অনুসন্ধান চলছে এবং পাহাড়তলী বাজারের অন্যান্যদেরকে দিয়ে এটাকে ভেরিফাই করে দেখা হচ্ছে। নোয়াখালীর সুবর্ণচরে আবারও এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউসুফ ও আবুল বাশার নামে দুজনকে দুপুরে আটক করেছে পুলিশ। ওই গৃহবধূর অভিযোগ, উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী তাজউদ্দিন বাবরকে ভোট দেয়ায় তাকে ও তার স্বামীকে হুমকি দেয় বিজয়ী ভাইস চেয়ারম্যান ফরহাদ চৌধুরীর সমর্থকেরা। এরপর রোববার সন্ধ্যায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তাদের থামায় 10-12 জন। পাশের একটি মৎস্য খামারে স্বামীকে আটকে মারধর ও তাকে ধর্ষণ করা হয়। স্থানীয়রা তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। দুজনেরই শরীরেই আঘাতের চিহ্নের কথা জানিয়েছেন চিকিৎসক। ধর্ষণের বিষয়টি নিশ্চিতের জন্য গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ঘটনাস্থল পরিদর্শন করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা। চশমা এবং তালা, এই দুই প্রার্থীর মধ্যে কোনো প্রার্থীর পক্ষে তার ভোট দেওয়াকে কেন্দ্র করে কিছু লোকের সঙ্গে তার নাকি বাকবিতণ্ডা হয়, তিনি দাবি করলেন। তো তদন্তে বিস্তারিত বের হয়ে আসবে। আমরা উদ্বোধনের 10 বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি যশোর সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট। নিয়োগ দেওয়া হয়নি চিকিৎসক, নার্স, কর্মচারী। এতে ব্যাহত হচ্ছে সেবাদান, নষ্ট হচ্ছে ইউনিটের মূল্যবান যন্ত্রপাতি। 2006 সালে যশোর সদর হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট স্থাপন করা হয়। 3 বছর পর ইসিজি, ইটিটি সহ বেশ কিছু পরীক্ষণ যন্ত্র স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। তবে এই ইউনিটের জন্য চিকিৎসক ও কর্মচারী নিয়োগ না দেয়ায় ব্যাহত হচ্ছে সেবাদান।
যে এখানে কোনো করণিক মেশিনই নাই, ফলে একটা বিল্ডিং হিসেবে দাঁড়ায় রয়েছে এবং 250 জন ডাক্তাররা সেখানে ট্রিটমেন্ট দিচ্ছে, যেরকম জোড়াতাড়ি দিয়েই। আমরা জোর দাবি জানাচ্ছি যে এই করোনারি ইউনিটে আসলে যে উদ্দেশ্যে সৃষ্টি করা সেই উদ্দেশ্যটা যেন সফল হয়। সিসিইউ এর চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন রোগী ও তাদের স্বজনেরা। চিকিৎসার জন্য আসছি, ভালোর জন্য আসছি, যে আমরা সুস্থ হয়ে আসবো, তাই সেটুকু চাই তো আমরা নাকি। ইমার্জেন্সি হলে ডাক্তার বলে এখন আমাদের টাইম ছাড়া আমরা যাইতে পারবো না, সারাদিনের মধ্যে একবার ডাক্তার আসে। সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক। জনবল নিয়োগ হলে সমস্যা কিছুটা মিটবে বলে জানান তিনি। 250 শয্যাবিশিষ্ট হাসপাতালের জনবল দিয়ে ওখানে যে সেবা দিচ্ছি এটাও এখন কঠিন হয়ে পড়েছে। প্রশাসনিক অনুমোদন সহ কিছু পর্যায় অতিক্রম করেছে, এখন অর্থ মন্ত্রণালয়ের পারমিশন এবং রাষ্ট্রপতির অনুমতি পেলেই 46 জন, 76 জন অনুমোদন করিনি, 46 জন কর্মচারী নিয়োগ হবে। যশোর সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে 28 শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে 70 জন রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে এবার যশোর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, সিসিইউ পূর্ণাঙ্গভাবে চালু না করার কারণ কি, কর্তৃপক্ষ কি বলছেন? আসলে 2009 সালে যখন এই করোনারি কেয়ার ইউনিটটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে তখনই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে চূড়ান্ত করার কথা ছিল, কিন্তু এর পরবর্তীতে এসে আসলে এই প্রক্রিয়াটি থমকে যায়। থমকে যাওয়ার কারণ হিসেবে আমি কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে বিষয়টি জানিয়েছেন যে এ পর্যন্ত বিগত 10 বছরে চালু হওয়ার পর এ পর্যন্ত মোট 16 বার কিন্তু তারা মন্ত্রণালয় সহ স্বাস্থ্য অধিদপ্তরে কিন্তু তারা এই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করার ব্যাপারে তারা জানিয়েছেন, কিন্তু তার কোনোবারই কিন্তু আসলে সুফল পাননি, অর্থাৎ মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু এ ব্যাপারে কোনো সাড়া দেয়নি। আপনি জানেন যে দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ খুলনা বিভাগে কিন্তু একটি মাত্র সিসিইউ, যেটি এই যশোর করোনারি কেয়ার ইউনিট এখানে আছে, এছাড়া কিন্তু খুলনা মেডিকেল কলেজ বা অন্যান্য জেলাগুলোতে কিন্তু এটি নেই। স্বাভাবিকভাবেই খুলনার বেশিরভাগ রোগীরাই কিন্তু এখানে আসেন, অর্থাৎ 70 থেকে গড়ে প্রতিদিন 80 জন রোগী কিন্তু এখানে চিকিৎসা সেবা নিতে আসেন। এখন যে পরিস্থিতিটি তৈরি হয়েছে যে করোনারি কেয়ার ইউনিট চালাতে যে যশোর যে সদর হাসপাতাল আছে এবং যশোর মেডিকেল কলেজ হসপিটাল আছে, সেখানকার চিকিৎসকদের কিন্তু এই করোনারি কেয়ার ইউনিটে তাদেরকে কাজ করতে হচ্ছে, এবং এই কাজ করতে যে কিন্তু আসলে যশোর সদর হাসপাতাল এবং যশোর মেডিকেল কলেজের সেখানকার কিন্তু চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। একইভাবে ব্যাহত হচ্ছে। যে আরেকটু জানতে চাই, যন্ত্রপাতি নষ্টের বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? যন্ত্রপাতি আসলে শুরুতে যখন এই সমস্ত যন্ত্রপাতি ইটিটি মেশিন, ইসিজি মেশিন, ইকোকার্ডিওগ্রাম মেশিন এগুলো যখন দেয়া হয়েছিল তখন কিন্তু এগুলো আসলে অপারেট করার মতো যে যোগ্য ব্যক্তি টেকনিশিয়ান তারা কিন্তু ছিলেন না, এবং এখনো পর্যন্ত কিন্তু তাদের নিয়োগ দেওয়া হয়নি, যেহেতু তারা ছিলেন না এবং দীর্ঘদিন ধরে এগুলো বন্ধ ছিল, যে কারণে কিন্তু বন্ধ থাকা অবস্থাতে এগুলো নষ্ট হয়ে গেছে, এবং পরবর্তীতে এ ব্যাপারে আসলে অনুমোদন চেয়ে দপ্তরে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু লোক নিয়োগ না থাকার কারণে কিন্তু এই যন্ত্রপাতিগুলো নতুন করে এখানে দেওয়া হয়নি। অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে এই মুহূর্তে একটি ইসিজি মেশিন বাদে আর কোনো যন্ত্রপাতি কিন্তু পরীক্ষণ কোনো যন্ত্রপাতি এখানে নাই। আপনাকে ধন্যবাদ। যশোর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী। রাঙ্গামাটির পৌর শহরে নেই কোনো নির্ধারিত বাজার, সড়কের পাশ ঘেঁষে বসা বাজার, চলাচলে দুর্ভোগ তৈরির পাশাপাশি বাজারের আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হয় আশপাশের এলাকার পরিবেশ। পৌরসভা কর্তৃপক্ষ বলছে বাজারের জন্য জায়গা না পাওয়ায় এ সমস্যা লেগে আছে। প্রতি বুধ ও শনিবার রাঙ্গামাটি শহরের কলেজ গেট বনরূপা এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। বনরূপা সমতাঘাট সড়কটি দখলে চলে যায় কাঁচা বাজার বিক্রেতাদের। একই অবস্থা রাঙ্গামাটি শহরের তবলছড়িতেও। সড়কের দুপাশে হাট বসায় সৃষ্টি হয় এ যানজট। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই সমস্যা এলাকায় বসবাসকারী মানুষের নিত্য দুর্ভোগের কারণ। চলাচলের সমস্যা হয়, গাড়ি ঢুকতে পারে না, বের হতে পারে না, যদি বাই চান্স কোনো রোগী হয়, ইমার্জেন্সি রোগী, তার যাওয়ার পর্যন্ত বেরোনোর উপায় থাকে না। গাড়িটা খুব স্পিডে আসার কারণে এখানে মানুষের দুর্ঘটনা সবচেয়ে বেশি হয়। বর্ষাকালে আরো বেশি কষ্ট হয়ে যায় এই কারণে যে আমাদের এই রাস্তাটা খুব ছেড়ে হয়ে যায়। বাসমান যদি কিছু কাঁচা বাজার করা যায় তাহলে দেখা যাবে যে যারা নৌকো দিয়ে বিক্রি করতে আসে তাদেরও সহজ হবে,
আর যারা কিনতে চায় তারাও সুলভে কিনতে পারবে। সাধারণ মানুষের পাশাপাশি এই সমস্যা থেকে মুক্তি চান বিক্রেতারাও। অবস্থা তো এত সুবিধা না, ওইটা বড় গাড়ি আইলে আমার মাল বেচতে খুব কষ্ট হয়। এখান থেকে বাজারটা মানে সরে নিয়ে মানে ওইরকম বড় একটা হলে তো মনে করেন ভালো হয়। পৌরসভার তথ্য মতে রাঙামাটি শহরে বাজারের জন্য কোনো নির্দিষ্ট স্থান নেই। এলাকা ভিত্তিক বাজার গড়ে তোলা গেলে এই সমস্যা কমবে বলে মনে করেন পৌর মেয়র। আলাদা আলাদা স্ব এরিয়ায় যদি আমি বাজারগুলো করে দেওয়ার ক্ষেত্রে প্রশাসন কিছুটা তাদের রেকর্ডের বাইরে যে অতিরিক্ত জায়গা, সরকারি খাস জায়গাগুলো যদি কিছুটা জনস্বার্থে ছেড়ে দেয়, তাহলে এই রাঙামাটি শহর পরিষ্কার রাখা কোনো ব্যাপার নয়। জনদুর্ভোগ কমানোর পাশাপাশি অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত রাঙামাটি শহরকে পরিচ্ছন্ন রাখতে দ্রুত বাজারের জন্য নির্ধারিত জায়গা বরাদ্দের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রোহিঙ্গা অনুপ্রবেশের জের ধরে গত 2 বছরে কক্সবাজারে দেশি বিদেশি নানা সংস্থার কাজ করা মানুষের বসবাস বেড়েছে। আর এর প্রভাবে পর্যটন নগরীর বাড়ি ভাড়া বেড়ে এখন আকাশ ছোঁয়া। স্থানীয়রা বলছেন এ বিষয়ে সরকারি নীতিমালা না থাকায় ভুগতে হচ্ছে তাদের। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে কাজ করছে দেশি বিদেশি শতাধিক বেসরকারি সংস্থা। কক্সবাজারে এসব এনজিওতে চাকরি করছে 50,000-এরও বেশি মানুষ। বাড়তি এসব কর্মজীবীদের ভিড়ে নতুন সংকটে পর্যটন নগরীর আবাসন ব্যবস্থা। বাড়তি চাহিদার সুযোগে বাড়ি মালিকরা কোনো নিয়ম কারণে তোয়াক্কা না করেই ভাড়া বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ, যার জেরে ভুগতে হচ্ছে সীমিত আয়ের স্থানীয় বাসিন্দাদের। বছরে 15,000 টাকা করে বাসা বাড়াইছিলাম, এখন জমিদার বলতেছে আগামী 1 মাসের মধ্যে যদি 30,000 টাকা না দাও তাহলে বাসা ছেড়ে চলে যেতে হবে। মন পর্যায়ে এখন চলে গেছে, যে ভাড়া আপনার 10,000 টাকা ছিল এখন ওই ভাড়া এখন আপনার 20,000 টাকা। যাতে বাড়ি ভাড়া সহনশীল পর্যায়ে থাকে এবং স্থানীয়দেরকে বাড়ি ভাড়া দেওয়া হয়, এই জন্য প্রশাসনের নজরদারি আশা করছি। পৌর এলাকায় বহুতল ভবন রয়েছে অন্তত 5,000। বর্তমানে এসব ফ্ল্যাটের ভাড়া 15,000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত। ভাড়া বাড়ানোর এই হিড়িককে স্বাভাবিক বলে দাবি করছেন বাড়ির মালিকরা। পর্যটক এলাকাতে এমনিতেই বাসা বাড়ি মানে ওটা আগে থেকে বাড়ানো ছিল, কিন্তু এখন এনজিও আসার কারণে আরেকটু বেশি হয়ে গেছে আর কি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন। যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ নিয়ে কেউ আসে তাহলে সেটা অ্যাড্রেস করা যাবে। আর সামগ্রিক বিষয়টা আমরা এটা আইন পর্যালোচনা করছি যে কিভাবে এটাকে অ্যাড্রেস করা যায়। বর্তমানে কক্সবাজার শহরে স্থানীয়দের পাশাপাশি বসবাস করছে 5 লাখেরও বেশি বাড়তি মানুষ। এর মধ্যে শতকরা 40% রয়েছে ভাড়া বাসায়। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। মজুরি ও মজুরি কমিশন বাস্তবায়ন সহ 9 দফা দাবিতে খুলনায় বিক্ষোভ করেছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকেরা। বেলা 11টার দিকে নগরীর খালিশপুরে শ্রমিকরা লাল পতাকা ও লাঠি মিছিল করে। পাটকল সিবিএ, নন সিবিএ ঐক্য পরিষদ এবং পাটকল শ্রমিক লীগের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। আন্দোলনরত শ্রমিকরা জানায় বিভিন্ন সরকারি পাটকলে প্রায় 9 সপ্তাহ পর্যন্ত শ্রমিকদের মজুরি বকেয়া রয়েছে। দাবি আদায়ের লক্ষ্যে কাল থেকে টানা 72 ঘন্টা সরকারি পাটকলে ধর্মঘট ও প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত রাজপথ, রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে শ্রমিকেরা। শুধু ডিজিটাল পদ্ধতিতে আধুনিক শিক্ষাই নয়, পাশাপাশি জীবনমুখী নানা শিক্ষাও দেয়া হচ্ছে পাবনার ফরিদপুর উপজেলার প্রত্যন্ত একটি প্রাথমিক বিদ্যালয়ে। পুরো জেলায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই বিদ্যালয়টি, পেয়েছে বিভাগীয় পর্যায়ে সেরা বিদ্যালয়ের মর্যাদাও। কার্ড পাঞ্চ করে ঢুকতে হয় শ্রেণীকক্ষে। অনুপস্থিত থাকলে খুদে বার্তা চলে যায় তার অভিভাবকের মোবাইল ফোনে। প্রত্যন্ত গ্রামের স্কুলে এমন ব্যবস্থা কল্পনা করাও কঠিন। তবে এতে পুরোপুরি অভ্যস্ত পাবনার ফরিদপুরের খাগড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখানেই শেষ নয়, প্রতিদিন থাকে 1 ঘন্টার মাল্টিমিডিয়া ক্লাস। অনেক অজানার উত্তর ইন্টারনেটে পেয়ে যায় শিক্ষার্থীরা। বিভিন্ন ধরনের SMS তাদের বাবা মায়ের মোবাইলে পাঠানো হয়, যেমন শিক্ষার ফলাফল, রেজাল্ট এসব সম্পর্কে তাদের বাবা মার কাছে মেসেজগুলো চলে যায়। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিলে শিক্ষার্থীর অতি উৎসাহ উদ্দীপনা পাচ্ছে, বিধায় তারা স্কুল থেকে ঝরে পড়ার হারটা অনেক কমে গেছে। প্রযুক্তির পাশাপাশি শিক্ষার্থীদের সততা ও নৈতিকতার চর্চাতেও পিছিয়ে থাকেনি স্কুলটি। বিক্রয়কর্মী ছাড়াই চলছে সততা স্টোর। দরকারি জিনিসপত্র কিনে টাকা রেখে যায় শিশুরা, আর যার যা প্রয়োজন নেই অন্যের ব্যবহারের জন্য তা রেখে যায় মহানুভবতার দেয়ালে। আমরা বিশ্বাস করি আমরা ইচ্ছে করলে প্রত্যেক শিক্ষার্থীর রোল এক করতে পারবো না, কিন্তু আমরা বিশ্বাস করি প্রত্যেক শিক্ষার্থীকে 1 নম্বর মানুষ বানাতে পারবো। এটাই আমাদের মূল লক্ষ্য।
1941 সালে প্রতিষ্ঠিত এই স্কুলটিতে অভিনব সব পরিবর্তন আসতে শুরু করে 2007 সালে। কয়েকজন শিক্ষক গতানুগতিক ধারা বদলে নতুন ধারার শিক্ষা পদ্ধতি চালু করার উদ্যোগ নেন। এতে সহযোগিতা করেন গ্রামবাসী ও জনপ্রতিনিধিরা। বর্তমান উপজেলা চেয়ারম্যান এই বিদ্যালয়ের সভাপতি হন। ওনার সাথে আমি বসে একটি পরিকল্পনা করি। সেই পরিকল্পনা মোতাবেক উনি প্রথমে আমাদের ডিজিটাল হাজিরার ব্যবস্থা করেন, তারপরে রুমগুলোতে সিসি ক্যামেরার ব্যবস্থা করেন। শুধু জেলা পর্যায়ে না, সারা দেশেই ছড়িয়ে যাওয়ার মতো একটি উৎকৃষ্ট উদাহরণ। আপনারা যেটি বললেন যে এটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ না, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ না, এটা কিন্তু বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে। শিক্ষকেরা বলছেন, কেবল স্কুল জীবন নয়, পরবর্তী জীবনেও এসব উদ্যোগের সুফল পাবে শিক্ষার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। শরণখোলার তাফলবাড়ি গ্রাম থেকে রোববার হরিণটি উদ্ধার করে বন বিভাগ এবং ওয়াইল্ড অ্যান্ড টাইগার টিম। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জে সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন জানান, সুন্দরবন সংলগ্ন ভোলা নদী পার হয়ে হরিণটি লোকালয়ে চলে আসে। পরে সেটি উদ্ধার করে শরণখোলা রেঞ্জ কার্যালয়ের পাশের বনে অবমুক্ত করা হয়। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শোনাগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলার ডুবিতে নারী আনসারের মরদেহ উদ্ধার, আরও 2 জনের সন্ধানে অভিযান চলছে। কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে সুনামগঞ্জে ফসলের ক্ষতি, বোরোর আবাদ নিয়ে শঙ্কায় কৃষকরা। করতোয়া নদী রক্ষায় চলছে উচ্ছেদ অভিযান, 5 দিনে 4.5 কিলোমিটার এলাকা দখলমুক্ত। 10 বছরেও চালু হয়নি যশোর সদর হাসপাতালের সিসিইউ, নষ্ট হচ্ছে ইউনিটের মূল্যবান যন্ত্রপাতি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।